আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা রাখি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদের জীবন সময় কিভাবে চলতেছে? অনেক বিরক্ত। ক্লাস নাই, কোচিং নাই, ক্যাম্পাস নাই, কলেজ নাই, বন্ধু নাই, সব ভার্চুয়াল ফ্রেন্ড। হ্যাঁ আসলেই খুব কঠিন সময় যাচ্ছে। ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আশা রাখি কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, আবার সবকিছু পূর্বে এনে ফিরে আসবে। কিন্তু মজার কথা, তোমরা তাদের কথা চিন্তা করো যারা এতগুলো লেকচার শেষ হয়ে গেল অথচ তারা কিছুই জানে না। হোয়াট উইল হ্যাপেন? যারা করতেছো তারা তো অনেকটা আগায় গেলে, কারণ এই ক্লাসগুলো হয়তো রিপিট হবে না, বাট পরীক্ষা কিন্তু হবে, কারণ ক্লাস হয়ে গেছে, ক্লাস হচ্ছে। তো যাই হোক, সামনে ঈদুল আজহা, তোমরা সবাই যার যার সামর্থ্য আছে সে অনুযায়ী খাসি অথবা গরু দিবে। মাথায় রাখবে যে তোমার পাশের বাসার ভাইটি, বোনটি, মানুষটি, প্রতিবেশীটি হয়তোবা গতবার কুরবানি দেওয়ার সক্ষমতা ছিল, এবার হয়তোবা নাই। তাদেরকে অন্তত এক বেলা, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, যারা কুরবানি দিবে, অন্তত তারা এক বেলা তাদের মুখ হাসি ফোটানোর চেষ্টা করবে। যাই হোক, সবসময় যা চাইবে ভালোর জন্য চাইবে, যা চাইবে মন খুলে চাইবে, যা দিবে মন খুলে দিবে। যে ইবাদতটাই করি না কেন মন থেকে যাতে করতে পারি। আর তোমরা জানো যে সবকিছু পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে পাওয়ার নামাজ। তোমরা যখনই এই লেকচারটা দেখতেছো বা শুনতেছো, অবশ্যই সেই ওয়াক্তে নামাজটা পড়ে নিবে, অথবা লেকচারটা দেখার পর নামাজটা পড়ে নিবে। তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম তোমরা জানো, সংকরায়ন। আজকে আমরা সংকরায়নে এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করব, sp3d, sp3d2, এবং কিছু সূত্রের মাধ্যমে কিভাবে আমরা বুঝতে পারবো যে এই যৌগটা, যে কেন্দ্রীয় যে মৌল, সে কি sp সংকরায়ন বিশিষ্ট, না sp2 সংকরণ বিশিষ্ট, নাকি sp3 সংকরণ বিশিষ্ট, এটা বুঝতে হবে। কিন্তু সূত্রের মাধ্যমে আমরা সেগুলো তোমাদেরকে স্পষ্ট করব। এবং এই লেকচারটা ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই, শুরু করি। আসো তাহলে দেখো, আমরা যদি sp3d এই সংকরণটা আলোচনা করতে চাই, তাহলে মাথায় রাখতে হবে s অর্থাৎ একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল এবং একটা d। আর যখন sp3d d থাকে এর অর্থ হচ্ছে dx, ধরে নিতে হবে এটা dx। যদি d2 থাকে তাহলে ধরে নিতে হবে dx dy। অর্থাৎ ইনিশিয়ালি তারা সম্পূর্ণরূপে পৃথক পৃথক অরবিটাল ছিল, s অরবিটাল, px অরবিটাল, py অরবিটাল, pz অরবিটাল এবং dx অরবিটাল। বাট যখন তারা সংকরণে যাবে তখন এরা সমশক্তি সম্পূর্ণ অথবা প্রায় সমশক্তি সম্পূর্ণ অরবিটালে কনভার্ট হবে। যতগুলো অরবিটাল ঠিক ততগুলো সংকর অরবিটাল। তাহলে একটা s, তিনটা p, তাহলে চারটা অরবিটাল ছিল, আর সাথে একটা d, পাঁচটা অরবিটাল। তার মানে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে পাঁচটা অরবিটাল তৈরি হবে, কিন্তু এদের মাঝখানে কি থাকবে না? শক্তির কোনো ভেরিয়েশন থাকবে না সংকর অরবিটাল গুলোর মধ্যে। ক্লিয়ার? তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি। এক্ষেত্রে দেখো আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে আলোচনা করব, যে জায়গায় দেখা যাচ্ছে sp3d সংকরায়ন। ফসফরাস, এবং তোমরা জানো ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, এবং সেই অনুযায়ী যদি আমরা সুন্দর করে লিখি তাহলে দেখা যাচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। তার মানে বোঝা যাচ্ছে যে ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা অযুগ্ম ইলেকট্রন? 3টা অযুগ্ম ইলেকট্রন। এই কারণে আমরা বলি ফসফরাসের যোজনী 3। কিন্তু যদি একে উজ্জীবিত করা হয় অথবা উত্তেজিত করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই px এবং এর সাথে কি ছিল, একটা যে 3d অরবিটাল ছিল, সেই 3d অরবিটালটা ফাঁকা ছিল। যদি শক্তি অবস্থায় নেওয়া যায় তাহলে এই s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় চলে যায়?
ডিতে চলে যায়। ক্লিয়ার? তখন দেখো তো কয়টা অযুগ্ম ইলেকট্রন হয়? তখন হয় 5টা অযুগ্ম ইলেকট্রন। এই কারণে ফসফরাসের যোজনী 3 এবং 5। ক্লিয়ার? ফসফরাস যখন আজ থাকবে তখন 3, ফসফরিক তখন কি হবে? 5। ক্লিয়ার? এখন দেখো আমরা বুঝতে পারলাম যে s অরবিটাল ছিল পৃথক, px, py, pz পৃথক পৃথক ছিল, dx পৃথক পৃথক ছিল, কিন্তু এখন যখন সংকরণে চলে গেল এগুলো এখন সমশক্তি সম্পন্ন, অর্থাৎ একটা s, 3টা p, একটা d, তাহলে হয়ে গেল কি sp3d, এবং এদের মাঝখানে শক্তি কোনো ভেরিয়েশন নেই, প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয়ে গেল। এবং দেখো প্রত্যেকটার মধ্যে কি একটা করে অযুগ্ম ইলেকট্রন, প্রত্যেকটার মধ্যে করে অযুগ্ম ইলেকট্রন। তাহলে দেখো এই যে সেভাবে তৈরি হয়ে গেল, হ্যাঁ, এই দেখো পাঁচটা অরবিটাল তৈরি হয়ে গেল, সংকর অরবিটাল, যাদের প্রত্যেকটার মধ্যে কি অযুগ্ম ইলেকট্রন। এবং এর সাথে যদি ক্লোরিন এসে যুক্ত হয়, ক্লোরিনে কি দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, এবং দেখো আমরা যদি সুন্দর করে লিখি তাহলে দেখা যায় তার যে শেষ কক্ষপথ pz সেখানে একটা অযুগ্ম ইলেকট্রন। এই যে অযুগ্ম ইলেকট্রন আর এই যে অযুগ্ম ইলেকট্রন এরা মিলে কি হবে? যুগ্ম হবে। ক্লিয়ার? এবং অবশ্যই সামনাসামনি ফেস টু ফেস অতিক্রমণ হবে, যেটাকে বলি আমরা সিগমা বন্ধন। ক্লিয়ার? তাহলে দেখো 5টা অযুগ্ম ইলেকট্রন, তার মানে আমার 5টা অযুগ্ম ইলেকট্রন দরকার, তার মানে 5টা ক্লোরিন দরকার। ঠিক একইভাবে কি হবে? মানে যে দেখো একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন, চারটা ক্লোরিন, 5টা ক্লোরিন যুক্ত হলো। আর এইভাবে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটা পেয়ে গেলাম। ক্লিয়ার? খুব ইজি প্রসেস। তাহলে আমাদের যে এই গঠনটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা মাঝখান এটা একটা, তারা একটা কাঠামো তৈরি করে, অর্থাৎ তারা একটা সমতল তৈরি করে। এই সমতলের উপর এই অপর যে দুইটা ক্লোরিন আছে এই দুইটা কোন দণ্ডায়মান থাকে। ক্লিয়ার? এই কারণে বলা হয় ত্রিভুজীয়, অর্থাৎ এই তিনটা ক্লোরিন একটা ত্রিভুজ তৈরি করবে এবং উভয় দিকে কি থাকবে? দুইটা ক্লোরিন ভিন্ন অবস্থায় থাকবে। এটা কারণে এটাকে বলা হয়, অর্থাৎ যখন 5টা ক্লোরিন sp3d এই সংকরণে যাবে তখন তাদের কাঠামোটা হবে ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় গঠন। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা sp3d2 সংকরণে যাই, এবং এই ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল নেই, সালফার হেক্সাফ্লোরাইড, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সালফারের যদি ইলেকট্রন যদি আমরা লক্ষ্য করি, সালফার কেন্দ্রীয় যে মৌলটা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার শেষ কক্ষপথ py এবং pz দুইটা অযুগ্ম ইলেকট্রন। এটা আমরা জানি ফসফরাসের যোজনী কত? 2, 4 এবং 6, রাইট? সরি, সালফারের যোজনী কত? আমরা জানি 2, 4, 6। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে 2, তাহলে 2, 4, 6 কিভাবে? স্বাভাবিকভাবে যোজনী বলতে আমরা বুঝি সর্বশেষ কক্ষপথে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে দেখো এই ক্ষেত্রে সালফারের সর্বশেষ কক্ষপথে দুইটা অযুগ্ম ইলেকট্রন, এখানে তার যোজনী 2। আমরা যদি তাকে আরো সক্রিয় করি তাহলে এই জায়গা থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে চলে যাবে কোথায়? ডিতে। ক্লিয়ার? তখন কয়টা অযুগ্ম ইলেকট্রন হবে? 4টা অযুগ্ম ইলেকট্রন। 4টা অযুগ্ম ইলেকট্রন মানে কি? তার যোজনী 4। ঠিক তাকে যদি আরো সক্রিয় করা হয়, যেটা বলি আমরা অতি সক্রিয়, সেই ক্ষেত্রে এই এস থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে সে কোথায় চলে যাবে? ডিতে চলে যাবে, এই জায়গায়। সেই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কয়টা হবে? সেই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন 6টা। এই কারণে সালফারের যোজনী 2, 4, 6। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড। তার মানে বোঝা যাচ্ছে সালফারের যোজনী 6 বিবেচনা করা হয়েছে। এবং এই ক্ষেত্রে সালফারের যোজনী যদি 6 হয় তাহলে স্বাভাবিকভাবে দেখো একটা এস, 3টা পি আর 2টা ডি। কিন্তু এদের মাঝখানে যখন তারা স্বাভাবিক অবস্থায় যখন ছিল তখন কিন্তু স্বতন্ত্র অরবিটাল ছিল, এস, পি, ডি। সত্যি ভেরিয়েশন ছিল, পার্থক্য ছিল, কিন্তু যখন এত উত্তেজিত অবস্থায় না হলো এবং এরা যখন সংকরণে গেল তখন এমন কিছু অরবিটাল তৈরি হলো যাদের ভিতরে কোনো শক্তির কোনো পার্থক্য নেই, যা এই ডট 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 চিহ্ন দ্বারা ডিজাইন করা হলো। মাথায় রাখতে হবে সংকর অরবিটালকে সবসময় আমরা ডট ডট, এই যে বন্ধনী, এই বন্ধনী আমরা প্রকাশ করি। এই অরবিটালটাকে বলে আমরা sp3d2, এটাকে বলি আমরা sp3d2, এটাকে বলি আমরা sp3d2, এইটাকে sp3d2, এটাকে sp3d2, এটাকে আমরা sp3d2 বলি। এক্ষেত্রে কয়টা অরবিটাল? 6টা অরবিটাল, একটা s, 3টা p, 2টা d, এই কারণে sp3d2। ক্লিয়ার? তার মানে বোঝা যাচ্ছে এখন
সালফারের শেষ কক্ষপথে তাহলে অযৌগ ইলেকট্রন কয়টা বলো? হ্যাঁ 6টাই। দেখো এই 1 2 3 4 5 6, এই যে 6টা অযুগ্ম ইলেকট্রন। এখন এই 6টা অযুগ্ম ইলেকট্রন যুগ্ম হবে সালফার, যেহেতু কার সাথে যুক্ত হবে? ফ্লোরিনের সাথে। এই সেই ফ্লোরিন, ফ্লোরিনের এই যে পিজেড অরবিটালে কয়টা অযুগ্ম ইলেকট্রন? একটা অযুগ্ম ইলেকট্রন। এই অযুগ্ম ইলেকট্রনটা এই জায়গায় কি হবে? যুগ্ম হবে কোন বন্ধনের মাধ্যমে? সিগমা বন্ধনের মাধ্যমে। ক্লিয়ার? এই কারণে কি 6টা অযুগ্ম ইলেকট্রন, এই কারণে এই জায়গা থেকে 6টা অযুগ্ম ইলেকট্রন, মানে 6টা ফ্লোরিন থাকবে। এইভাবে আমরা সালফার হেক্সাফ্লোরাইড পেয়ে থাকি। ক্লিয়ার? এমত অবস্থায় দেখো তার যে গঠনটা দেখো, কিছুক্ষণ আগে ছিল ফসফরাস পেন্টাক্লোরাইড, আর এক্ষেত্রে 6টা। তাহলে দেখো এই যে 6টা, এই যে 4টা ফ্লোরিন নিজেরা একটা সমতল তৈরি করবে, নিজের একটা তল তৈরি করবে। হ্যাঁ, এই তলের সাথে এই দুইটা ফ্লোরিন দোয়ান্ন অবস্থায় থাকবে। ক্লিয়ার? এটার সাথে এটা মানে গঠনটা যদি আমরা আরো সুন্দর করে যদি অ্যানালাইজ দেখতে দিতাম, তাহলে সেটা দেখা যেত তোমার 8টা তল বিশিষ্ট, 8টা তল বিশিষ্ট। ক্লিয়ার? এই কারণে বলা হয় অষ্টতলকীয় গঠন কাঠামো। তাছাড়া কি তোমরা sp3d2 এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। তো এখন আমরা যেই জায়গায় চলে যাব, আমরা কিভাবে আমরা বুঝবো যে এই যৌগটা বা এই মৌলটা বা হ্যাঁ এই যৌগটা sp3 না sp2 না sp না sp3d2 না sp3d। তা আমাদের একটা ফর্মুলা আছে যার মাধ্যমে আমরা খুব সহজেই এটা নির্ধারণ করতে পারি। এখন আমরা চলো সেই ফর্মুলা চলে যাব। তাহলে আমাদের টার্গেট এখন কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা নির্ণয়। তাহলে দেখো আমরা অনেকভাবে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা নির্ণয় করতে পারি, অনেকগুলো সূত্রের মাধ্যমে, অনেকগুলো থিওরির মাধ্যমে। তা আমরা প্রথমে এই থিওরিটা নিয়ে আলোচনা করব। x ইকুয়াল টু x সমান হাফ e প্লাস c মাইনাস b প্লাস a, হাফ অফ e প্লাস c মাইনাস b প্লাস a। ই কি? যুজ্যতা স্তরে, অর্থাৎ ভ্যালেন্সি শেল, অর্থাৎ যে জায়গায় আমরা সাধারণত যুজ নির্ধারণ করি যে ইলেকট্রন দ্বারা, যুজ্যতা স্তরে সর্বমোট কতগুলো ইলেকট্রন থাকে, এটা হচ্ছে তা। সি অর্থাৎ কেন্দ্রীয় মৌল, অর্থাৎ যেই মৌলের সংকর অবস্থা নির্ণয় করতে চাই সেই মৌলের সাথে সংযুক্ত একযুজি পরমাণুর সংখ্যা হচ্ছে সি। ক্লিয়ার? বি এর সামনে কি? মাইনাস। মাথায় রাখবা এই বিটা হচ্ছে সামনে মাইনাস, এর অর্থ এই বিটা হচ্ছে ক্যাটায়নের সংখ্যা, অর্থাৎ ধনাত্মক আধানের সংখ্যা। আর এই প্লাস এ হচ্ছে সামনে প্লাস, আর এ হচ্ছে ঋণাত্মক আধানের সংখ্যা। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে ঋণাত্মক আধানের সংখ্যা আর বি হচ্ছে ধনাত্মক আধানের সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো COCl2, তাহলে দেখো আমরা চাচ্ছি এই কার্বনের সংকরণ বের করতে। তাহলে দেখো CO, x কি C, হাফ কার্বনের তোমরা জানো, তোমরা শিখে আসছো কার্বনের যুজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? 4টা। এই দেখো 4 C অণুতে সংযুক্ত একযুজি পরমাণুর সংখ্যা। দেখো অক্সিজেন কিন্তু দ্বিযুজি আর ক্লোরিন কি? একযুজি। কয়টা? 2টা। এই কারণে হ্যাজ 2। ক্লিয়ার? বি ঋণাত্মক আধানের সংখ্যা, সরি মাইনাস, তাহলে কি হবে তোমার? ধনাত্মক আধানের সংখ্যা। ধনাত্মক আধান নাই, 0। এ সামনে কি? প্লাস, ঋণাত্মক আধানের সংখ্যা, তার মানে 0, কারণ এটা তো যৌগ, কোনো ধনাত্মক আধানও নাই, ঋণাত্মক আধানও নাই। তাহলে আলটিমেট কত আসতেছে? মানটা 3। তাই এইভাবে দেখা যাচ্ছে যদি মানটা যদি 3 আসে বা মানটা যদি 2 আসে, এভাবে মাথায় রাখবা 2 হলে sp, s একটা, p একটা, sp। যদি মান যদি 3 আসে তাহলে একটা s, 2টা p, তার মানে sp2। মান যদি 4 আসে তাহলে একটা s, 3টা p, sp3। মান যদি 5 আসে তাহলে একটা s, 3টা p, একটা d, তাহলে কি হবে? sp3d। এইভাবে আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার?
আচ্ছা, এখন আমরা দেখি যদি আধান থাকে সেক্ষেত্রে কি হয়। তাহলে দেখো CH3+, এই ক্ষেত্রে এটাও কার্বন, এই কার্বনটা বের করবো। স্বাভাবিকভাবে আগের মতো যদি চিন্তা করি, এর মানটা কত হবে 4। সি একযোজি মৌলের সংখ্যা 3টা হাইড্রোজেন, তাহলে সি এর জায়গায় কত 3 মাইনাস বি অর্থাৎ ধনাত্মক আধানের সংখ্যা এক্ষেত্রে কত, এই যে দেখো প্লাস প্লাস 1 1, এই দেখো 1। এ ঋণাত্মক আধানের সংখ্যা নাই, স্বাভাবিকভাবে কত আসে, স্বাভাবিকভাবে জায়গা আসে 3। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে সেটা কি sp2। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি সালফেট, এই সালফেটটা যদি বের করতে চাই তাহলে দেখো খুব ইজি, এই সালফেটের সালফারটা বের করতে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখো, তাহলে তোমরা বলবা কিছুক্ষণ আগে তোমরা শিখে ফেললে যে সালফারের জুজযুক্ত স্তরের ইলেকট্রন কয়টা, 6টা। তাহলে এর মান কত হবে 6, ই হচ্ছে 6। সি এক জুজি পরমাণু সংখ্যা আছে কি, অক্সিজেনের জারণ সংখ্যা জুজিনে কত 2, তার মানে এক জুজি মৌল নাই, তার মানে সি এর মানটা কত 0, এই দেখো সি এর মান 0। বি ধনাত্মক আধানের সংখ্যা আছে কি, না। এ ঋণাত্মক আধানের সংখ্যা, রাইট, -2। শুধু সংখ্যা, নট -2, সংখ্যা। ঋণাত্মক আধান কয়টা আছে, 2টা, এর মান কত হবে 2, এই যে এর মান 2। ক্লিয়ার? তা আলটিমেট কত আসতেছে x = 4। আমরা শিখছি যদি 3 হয় তাহলে sp2, যদি 4 হয় তাহলে sp3, তার মানে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে sp3। আসো তাহলে আমরা একটু অন্যভাবে দেখি। অন্যভাবে যদি দেখি তাহলে সেক্ষেত্রে কি আসে, অন্যভাবে দেখলে দেখো x = হাফ অফ a প্লাস বি। কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ কক্ষ ইলেকট্রন সংখ্যা a। বি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক জুটি পরমাণুর সংখ্যা। মাথায় রাখতে হবে, এ হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, বি হচ্ছে এক জুটি পরমাণুর সংখ্যা। আসো তাহলে আমরা এক্সাম্পল দেখি। দেখো NH3 অ্যামোনিয়া, তাহলে বোঝা যাচ্ছে যে এ কত হবে 5। কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত এক জুটি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা, 3টা। ক্লিয়ার? এই কারণে বি হচ্ছে কি 3। আর সর্ববৃত্ত কক্ষ ইলেকট্রন কয়টা, 5টা। তাহলে এ এর মান হবে কত 5, আর বি এর মান কত হবে 3। ক্লিয়ার? সর্ববৃত্ত কক্ষ ইলেকট্রন সংখ্যা কত 5, এ হচ্ছে সেই 5, আর বি হচ্ছে কি এক জুটি মৌল বা হাইড্রোজেনের সংখ্যা 3, তাহলে কত আসবে 4। তার মানে বোঝা যাচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে সংখ্যান কত sp3। সালফার ডাইঅক্সাইড, এই ক্ষেত্রে কোনো এক জুটি মৌল নাই, তার মানে বোঝা যাচ্ছে ডিরেক্টলি আমরা বলতে পারি বি এর মানটা কত 0, বি এর মানটা 0। আর আমরা জানি সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, জুজযুক্ত স্তরে মোট ইলেকট্রন কয়টা, 6টা আমরা জানি। তার মানে a প্লাস বি, তাহলে কত আসবে 3। তার মানে x = কত আসলো 3, তার মানে বোঝা যাচ্ছে তার সংকলন কত sp2। খুব ইজি, ভয়ের কিছু নাই। ঠিক একইভাবে দেখো কার্বন অক্সো ডাইক্লোরাইড বা হাইপোক্লোরাইড, সেক্ষেত্রে কি আমরা কার্বনটা যদি বের করতে চাই তাহলে কার্বনের ইলেকট্রন কয়টা, শেষ কক্ষপথে 4টা, তার মানে এর মান কত 4। এক জুটি মূলক কি কি আছে, 2টা ক্লোরিন, তাহলে a প্লাস বি অর্থাৎ 4 + 2 3 as it is sp2। ক্লিয়ার? তো এইভাবে আমরা খুব সহজে এই সূত্র দ্বারা যে কোনো মৌলের সংকলন অবস্থাটাকে আমরা বের করতে পারি। আর একটা সূত্র আছে খুব সহজে আমরা সেটাও করতে পারি, সেটাও দেখতে পারো তোমরা। সূত্রটা হচ্ছে x = SA plus half of E minus V। SA ক্লিয়ার? SA মানে হচ্ছে এই যে দেখো তোমার কার্বনের যে জুজযুক্ত স্তরে কয়টা অযৌগ ইলেকট্রন আছে, 4টা, এই সেই 4। ক্লিয়ার? এই 4 ই এর মান, এটা হচ্ছে ভ্যালেন্সি, যোজনী হচ্ছে ভ্যালেন্সি। আর এই কার্বনের সাথে কয়টা মৌল যুক্ত আছে, 4টা, 4 - 4। হ্যাঁ, তাহলে বাদ দিলে কত থাকবে, 4 থাকবে। ক্লিয়ার? অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো SA
নাইট্রোজেন শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 3টা, 3। আর ই শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা, 5। ভ্যালেন্সি কত? দুজনই কত? 3। ক্লিয়ার? তাহলে আসবে কত তোমার? 4 sp3। এইভাবে খুব সহজে এর চেয়ে এটার চেয়ে আমরা যেটা শিখলাম এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপরে যে দুইটা খুব সহজে ইজিলি তোমরা করতে পারো। তাছাড়া কি তোমাদের কাছে লেকচারটা ক্লিয়ার? এবং বাসায় তোমরা অবশ্যই এই টাইপের, অর্থাৎ যদি আমি তোমাদেরকে বলি মিথেন CH4, নাইট্রেট NO3 মাইনাস, নাইট্রেটের ক্ষেত্রে নাইট্রোজেনের, তারপর তোমার H2SO4, সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারের, পারক্লোরিক অ্যাসিড HClO4, পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ক্লোরিনের সংকর অবস্থা কি? ক্লিয়ার? ঠিক একইভাবে যদি বলি আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3, তার সংকর অবস্থাটা কি? তারপর আমরা যদি দেখি কার্বন টেট্রাক্লোরাইড CCl4, সেক্ষেত্রে কার্বনের সংকরণ কি? এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তা আশা রাখি তোমাদের কাছে লেকচারটি ক্লিয়ার। ভালো থাকো, সুস্থ থাকো।